হ্যালো, এরিয়া মার্কিং ক্লাসসমূহের মধ্যে আজকে আমরা আলোচনা করব কোষ বিভাজন চ্যাপ্টারটা নিয়ে। আচ্ছা, শুরু করা যাক। আমরা প্রথমত একদম শুরুতে একটা এক্সট্রা ইনফো দিয়ে শুরু করলাম। একদম প্রথমে আমাদের জানতে হবে আমাদের যে সেলগুলা থাকে, অর্থাৎ আমাদের যে দেহকোষ থাকে, এটাকে তুমি দেহকোষ বলতে পারো, যেহেতু কোষ দুই রকমের হতে পারে অ্যাজ ইউজুয়াল, দেহকোষ এবং জনন কোষ। দ্যাট ইজ ওয়াই আমরা দেহকোষ নিয়ে কথা বলতেছি। এই দেহকোষটা সাধারণত তার জীবদ্দশায় 10^5 বা 10^5 বা 10 কোয়াড্রিলিয়ন বার কি হয়, 10 কোয়াড্রিলিয়ন বার বিভাজিত হয়। এই দেহকোষগুলো 10 কোয়াড্রিলিয়ন বার কি হয়, বিভাজিত হয়। এই জিনিসটা আমাদের লিখে রাখতে হবে। আচ্ছা, শুরু করা যাক। একদম প্রথমে আমরা এখানে এই চ্যাপ্টারটা যেহেতু মোটামুটি ছোট, এই জন্য ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা কভার করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, জাইগুটটা আসলে কি? জাইগুটের একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে জাইগুটের আরেকটা নাম হচ্ছে নিষিক্ত ডিম্বক। এটা আমাদের জানতে হবে, প্রশ্ন আসতে পারে জাইগুট কি, নিষিক্ত ডিম্বক। আচ্ছা, এরপর আমরা মাতৃকোষ কি, কোষ বিভাজন কি, এগুলো জাস্ট রিডিং করবো। এখান থেকে একটু পর্যন্ত জাস্ট রিডিং করলে হবে, এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো হচ্ছে বেসিকের ব্যাপার। আচ্ছা, এখান থেকে একটু পর্যন্ত জানতে হবে। এখান থেকে এখানে তুমি কোনগুলা বেশি ইম্পর্টেন্স দিবা। প্রথমত বিজ্ঞানীর নাম হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, এখানে বিজ্ঞানীর নামটা লাগবে। সালটা তেমন ইম্পর্টেন্ট না, তবে দেখে রাখতে পারো। এখানে সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নামটা লাগবে। তারপর হচ্ছে টাইট্রোলাস ম্যাকুলোসা। তারপর কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, রুট্রপ বিরসাও এই কথাটাই বলেছেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটা কে বলেছেন? রুডলফ বিরসাও বলেছেন। এই জিনিসটা আমাদের লাগবে। আচ্ছা, এরপর আসতেছে এই মানুষের একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম সেটের মধ্যে কয়টি ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে কি? ক্রোমোজোম সেটের মধ্যে কয়টি ক্রোমোজোম থাকে? 23টি থাকে, এটা আমাদের লাগবে, নট 46টি। 23টি ক্রোমোজোম থাকে। আচ্ছা, কোষ বিভাজনের প্রকারের মধ্যে তিনটাই ভালো মতো দেখতে হবে, এটা পুরোটাই ভালো মতো দেখবা। আচ্ছা, মানুষের দেহে কোষ কিন্তু 2n, কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু হচ্ছে n। এই জিনিসটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে তোমার ছড়ানো ছিটানো ভাবে বিভিন্ন বিজ্ঞানের কথা বলা হয়েছে, এগুলো আমরা এখানে আলাদাভাবে একটু লিখি দিই। যেমন ধরো, প্রথম কোষ বিভাজন, প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষকরণ হচ্ছে, প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষকরণ হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষকরণ কে? ওয়াল্টার ফ্লেমিং। প্রথম মাইটোসিস বিভাজন বা মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলেন কে? অর্থাৎ প্রথম মাইটোসিস যে বিভাজনটা আছে, সেই মাইটোসিস বিভাজনকে সমীকরণিক, সেই মাইটোসিস বিভাজনকে কি বলা হয়েছে? সমীকরণিক বিভাজনকরণকে। এই মানে সমীকরণিক বিভাজন অবহিতকরণকে স্লাইকার নামক একজন বিজ্ঞানী, এগুলো বইয়েই আছে, আমি জাস্ট একসাথে সবকিছু করে দিচ্ছি। আচ্ছা, সামুদ্রিক স্যালামেন্ডার ওয়াল্টার কি ফ্লেমিং, এটা তো তোমরা তোমাদেরকে বলা হয়েছে মাত্র। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এখানে জাস্ট সংজ্ঞাটা রিডিং পড়বা, এগুলো রিডিং পড়লে হবে। আর তোমার মনে রাখতে হবে এখানে কি জানি, এখানে কোনো ধরনের জটিলতা ছাড়াই, এখানে এটা এটা দাগাইতে হবে, কোনো ধরনের জটিলতা ছাড়াই কি হয়, মাতৃকোষের বিভাজন ঘটে। তাহলে তুমি বলো, এখানে একটা প্রশ্ন আসতে পারে, অ্যামাইটোসিস আসলে কোথায় সংঘটিত হয়? দেহকোষ, জননকোষ, মাতৃকোষ নাকি অপত্যকোষ? অর্থাৎ যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এটা মনে রাখবা, এটা কি মাতৃকোষের বিভাজনের মাধ্যমে হয়, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, এরপর আমরা আসবে, এরপর আমাদের আসবে এখানে কোথায় কোথায় মেইনলি তোমার অ্যামাইটোসিস বিভাজনটা দেখা যায়, এখান থেকে শুরু করে একটু পর্যন্ত জানবা, কিন্তু এখানে অনেক কিছু দেওয়া নাই, এই জিনিসগুলো আমি একটু এখানে লিখে দিই। দেখো, এখানে তোমার থেকে লিখতে হবে মাছের ডিম গঠনের প্রথম পর্যায়ে। কি লিখতে হবে? আমাদের যে মাছ থাকে, মাছের ডিম গঠনের প্রথম পর্যায়ে, মাছের ডিম গঠনের প্রথম পর্যায়ে, মাছের ডিম গঠনের প্রথম পর্যায়ে, এটা একটা পয়েন্ট। তারপর আরেকটা পয়েন্ট হতে পারে তোমার বীজের এন্ডোস্পার্মে, এগুলো এখানে নাই, এগুলো লিখতে হবে, বীজের এন্ডোস্পার্মে, বীজের এন্ডোস্পার্মে। আরেকটা হতে পারে সায়ানোব্যাকটেরিয়াতে, সায়ানোব্যাকটেরিয়াতে, ব্যাকটেরিয়াতে, এবং আরেকটা হতে পারে প্রোটোজোয়াতে, আরেকটা হতে পারে কি, প্রোটোজোয়াতে। আচ্ছা, তাহলে এখানে ইস্ট এমিবা ছাড়াও আমরা দেখতেছি মাছের ডিম গঠনের প্রথম পর্যায়ে সংঘটিত হয়, সায়ানোব্যাকটেরিয়াতে সংঘটিত হয়, বীজের এন্ডোস্পার্মে সংঘটিত হয়, এবং প্রোটোজোয়াতে সংঘটিত হয়। জিনিসটা বুঝছো? আচ্ছা, এরপর আসতেছে অ্যামাইটোসিস প্রক্রিয়া তাৎপর্য। এখানে বিজ্ঞানীর নামটা আমাদের লাগবে, সালটা ইম্পর্টেন্ট না, আর 1 আর 2 পড়তে হবে, কিন্তু এখানে 3 নম্বর আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে ভূমিকা রাখে। সিঙ্গেল সেল প্রোটিন, অর্থাৎ এটা একটা প্রোটিন, এটাকে সিঙ্গেল সেল প্রোটিন বলা হয়, সেই প্রোটিনটা উৎপাদনে ভূমিকা রাখা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। তাহলে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে কোন প্রক্রিয়া সবচেয়ে বেশি ভূমিকা পালন করে?
মাইটোসিস প্রক্রিয়াটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, আমরা মাইটোসিসে চলে আসছি। মাইটোসিসের ক্ষেত্রে কোনটা সাইটোকাইনেসিস এবং কোনটা কেওনিকাইনেসিস, এগুলো জাস্ট রিডিং পড়বা, কারণ এগুলো তোমরা সারা জীবন পড়ে আসছো। আচ্ছা, এখানে জাস্ট আমি সংজ্ঞাটা একটু ভালো মতো দিয়ে দিলাম, আর বিজ্ঞানীর নামগুলো আমরা মোটামুটি এখন জেনে গেছি, আলাদাভাবে জেনে গেছিলাম কোনটা কি। এখানে সালগুলো ইম্পর্টেন্ট না, এই জন্য সালগুলো এভাবে কেটে দিবা, দেখছো, সালগুলো এভাবে কেটে দিবা। আচ্ছা, মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়, এটা আমরা জানি। আচ্ছা, কোথায় কোথায় মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয় এগুলো তো আমরা অনেক অনেক কিছুই জানবো, তবে এগুলো এই জিনিসগুলো একটু ভালো মতো স্কিম বা রিডিং করলেই হবে, স্কিম বা রিডিং করলেই হবে, কারণ এগুলো হচ্ছে মেক সেন্স, অর্থাৎ এগুলো কমন সেন্স দিয়ে পারা যায় এমন কিছু টপিক। আচ্ছা, মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে মনে রাখবা পুরোটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1, 3, 4, 5 এই তিনটা। আচ্ছা, এখানে এই জিনিসগুলো আসলে একদম ইজিলি কিভাবে পড়বা, অর্থাৎ তুমি কি বারবার লাইন বাই লাইন পড়বা এখানে মাইটোসিসের বৈশিষ্ট্য? এটা তো তোমার সময়, মানে সময়টা নষ্ট করতেছে বা টাইম কনজিউমিং না একটা সামান্য জিনিস বারবার পড়া। দ্যাট ইজ ওয়াই এখানে পড়ার একটা টেকনিক হচ্ছে তুমি মার্ক আউট করে ফেলবা, লম্বালম্বি ভাবে অনুদৈর্ঘ্যে এটা মার্ক আউট করবা, সমানটা মার্ক করবা, সমগুণ সম্পন্ন মার্ক করবা, তারপর এখানেও সমানটা মার্ক করবা, এখানে সমান আয়তনের এটা মার্ক করবা। জিনিসটা বুঝছো? তাহলে তুমি জাস্ট যখন রিভাইজ দিবা তখন জাস্ট এই ওয়ার্ডগুলো দেখে গেলেই হবে, তোমার আর পুরোটা পড়ার দরকার নাই। এইভাবে কিন্তু বায়োলজিটা তুমি কি প্রিসাইসলি পড়তে পারো। আচ্ছা, তারপর কোষচক্র। আচ্ছা, কোষচক্র কারা প্রস্তাব করেন? হাওয়ার্ড পেল কোষচক্র প্রস্তাব করেন, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখন শোনো, কোষচক্রের ক্ষেত্রে আসলে কি কি হয়, অর্থাৎ আমরা কোষচক্রের মধ্যে কি কি ইনক্লুড করতে পারি, এটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো, কোষের সৃষ্টি ইনক্লুড হইতে পারে, তারপর হচ্ছে কোষের বৃদ্ধি ইনক্লুড হইতে পারে, এবং পরবর্তীতে কোষের বিভাজন ইনক্লুড হইতে পারে। এই তিনটা জিনিস ইনক্লুড হইতে পারে। কোষ সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটি চক্র কাজের মাধ্যমে বিভাজন হইতে পারে। সুন্দর করে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি কোষ চক্রের অন্তর্ভুক্ত নয়? কোষ সৃষ্টি, কোষের বৃদ্ধি, বিভাজন, কোষের ধ্বংস হইতে পারে, অথবা কোষের ক্রমহ্রাসমান, অর্থাৎ যে কোনো কিছু একটা এক্সট্রা অ্যাড করে দিতে পারে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এজন্য এই জিনিসটা এখানে আলাদাভাবে মার্ক করে দিলাম। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 10⁴ ট্রিলিয়ন কোষ থাকে। আমি তোমাকে একটা এক্সট্রা ইনফো বইয়ের শুরুতেই লিখে দিয়েছিলাম, অর্থাৎ ক্লাসের শুরুতেই, সেটা হচ্ছে কতবার বিভাজিত হয়, 10⁵ বা 10 কোয়াড্রিলিয়ন বার কি হয়, বিভাজিত হয়। ঠিক এক্স্যাক্টলি তোমার এখানে মনে রাখতে হবে কোষ থাকে বলছে এখানে, নট লাইক কোষ বিভাজিত হচ্ছে, কোষ থাকে। জিনিসটা বুঝছো? এখানে কোষ থাকে বলছে, এই জন্য এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, কিছু কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, এগুলো আমাদের জানতে হবে। তারপর আছে কিছু কিছু কোষ আছে যেগুলো আসলে কখনো বিভাজিত হয় না, অর্থাৎ আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। আচ্ছা, এর বাইরে অনেক কিছু লিখতে হবে, এগুলো একটু লিখো। সেগুলো হচ্ছে, অনেকে জানো হয়তো, ডাব্লিউবিসি, আরবিসি, তারপর হচ্ছে প্লাটিলেট, তারপর হচ্ছে পরিণত জনন কোষ। শুধু জনন কোষ বললে ভুল হবে, পরিণত জনন কোষ, আরেকটা হচ্ছে তোমার মসৃণ পেশি কোষ, এখানে লিখতেছি আমি মসৃণ পেশি কোষ, পরিণত জনন কোষ, মসৃণ পেশি কোষ। আর আরেকটা হচ্ছে হৃদপেশি প্লাস কঙ্কাল পেশি, আরেকটা হচ্ছে হৃদপেশি, যেগুলো কখনো বিভাজিত হবে না, যেগুলার কোষ। আরেকটা হচ্ছে কঙ্কাল পেশি। এই জিনিসগুলো হচ্ছে তোমার কি বিভাজিত হয় না, এই কোষগুলো বিভাজিত হয় না। আচ্ছা, এখানে কোষচক্রে কয়টা ফেজ আছে এটা আমাদের জানতে হবে, একটা ইন্টারফেজ, একটা এমফেজ, যা জানবার কি। আচ্ছা, এখান থেকে শুরু করে কোষচক্রের এখান থেকে শুরু করে তোমার এটা পুরোটাই পড়তে হবে, একটু পর্যন্ত পুরোটাই পড়তে হবে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এখানে তোমার 90 থেকে সময়গুলো, এই পার্সেন্টেজ গুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন নির্দিষ্ট সময়ে মাত্র অল্প সংখ্যক কোষ কোথায় থাকে, মাইটোসিস পর্যায়ে থাকে, এটাও আমাদের জানতে হবে। অধিকাংশ কোষই কোথায় থাকে, ইন্টারফেজ পর্যায়ে থাকে, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। আচ্ছা, অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করে, সাইক্লিন সিডিকে যৌগ। আচ্ছা, এখন তোমার এখানে একটা জিনিস জানতে হবে, সাইক্লিন সিডিকে যেটা আছে, সেই সাইক্লিন সিডিকে কে বলা হয় প্রোটো অনকোজিন, এটা একটু লিখে রাখবা। সিডিকে কে কি বলা হয়, প্রোটো অনকোজিন। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যেটা আছে সেটাকে বলা হয় প্রোটো অনকোজিন, এই জিনিসটা একটু লিখে রাখবা। আচ্ছা, এই জিনিসটা অবশ্যই লিখে রাখতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে বাহ্যিক উদ্দীপনা প্রদান করা হচ্ছে বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। তাহলে বাহ্যিক উদ্দীপনা কারা প্রদান করে এবং অভ্যন্তরীণ উদ্দীপনা কারা প্রদান করে, এটা কিন্তু প্রিসাইসলি মনে রাখতে হবে। আচ্ছা,
এরপর আসতেছে এখান থেকে একটু পর্যন্ত বুন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি কি তৈরি করে, এরাইথ্রোপ্রোটিন তৈরি করে। তাহলে এরাইথ্রোপ্রোটিন কে তৈরি করতে সেটা জানতে হবে, আর লোহিত রক্তকণিকার সংখ্যার বৃদ্ধি মেইনলি কোথায় ঘটে এটা আমাদের জানতে হবে, লাল অস্থিমজ্জায় ঘটে। আচ্ছা এখানে জাস্ট বুন মেরুটা বলছে আর কি, এটা লাল অস্থিমজ্জা হবে। আচ্ছা এরপর আসতেছে ইন্টারফেস। এরপর আমরা ইন্টারফেজে গেলাম। ইন্টারফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টারফেজ দশাটা বেশ দীর্ঘ, অর্থাৎ এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস। আচ্ছা ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়, এটাও আমাদের দাগাইতে হবে। এখানে কয়টা উপপর্যায় থাকে এটা একটু দাগাইতে হবে, 3টে উপপর্যায় থাকে। তারপর হচ্ছে তোমার 3টে উপপর্যায়ের মধ্যে এগুলোর নাম কি সিরিয়ালে মনে রাখতে হবে, G1, এরপর হচ্ছে S, এরপর হচ্ছে G2, এভাবে মনে রাখতে হবে। আচ্ছা 90 থেকে 95 ভাগ, এটা তো আমরা আগে থেকে দাগাইছি এই জন্য এখানে আচ্ছা আবার দাগাই দিলাম, সমস্যা নাই। এরপর হচ্ছে তোমার টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত এই কোষচক্র শুরু করার নির্দেশ প্রদান করে। তাহলে কোষচক্র শুরু করার নির্দেশ প্রদান করে কে, এটা আমাদের জানতে হবে। তাহলে কে কোষচক্র শুরু করার নির্দেশ প্রদান করা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। কি বলছি বলো, কোষচক্র শুরু করার নির্দেশ প্রদান করে, প্রশ্ন আসতে পারে গ্রোথ ফ্যাক্টর। এরপর আমরা G1 দশাতে চলে গেলাম। G1 দশার ক্ষেত্রে তুমি অনেস্টলি পুরোটাই পড়তে হবে, কিন্তু আমি একটু মার্কার করে দিই যাতে তোমার পড়তে একটু সুবিধা হয়। সেক্ষেত্রে তুমি মনে রাখবা সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন তৈরি হয়, সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। কে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করতেছে, সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে প্রোটিন আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়, এটা জানতে হবে। নট ডিএনএ রেপ্লিকেটেড হয়, রেপ্লিকেশনের জন্য যা প্রয়োজন হবে, যা কম্পোনেন্টস আর কি এখানে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা তারপর হচ্ছে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে মোট কোষচক্রের 30 থেকে 40% এই উপপর্যায়ে ব্যয়িত হয়। আর একটা জিনিস মনে রাখবা, স্তন্যপেয়ী অর্থাৎ মাম্মালিয়া যারা আছে, মাম্মালিয়ার ক্ষেত্রে এই G1 ফেজে সময় লাগে হচ্ছে 7 ঘন্টা। মাম্মালিয়ার ক্ষেত্রে এই G1 ফেজে কত সময় লাগে, 7 ঘন্টা সময় লাগে, এটা আমাদের জানতে হবে। আচ্ছা আচ্ছা এখন আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে কোষচক্র যেহেতু আসছে, কোষচক্র আসার কারণে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে ইকলাই। ইকলাই নামক যে ব্যাকটেরিয়া আছে সেটার কোষচক্র হচ্ছে তোমার সময় লাগে হচ্ছে 20 থেকে 30 মিনিট কোষচক্র পুরোটা সম্পন্ন হতে। কিন্তু এগুলো আসলে 2টা চ্যাপ্টার কম্বাইন করে আমি এক জায়গায় ইনফোগুলো আনছিলাম, কিন্তু এক্স্যাক্টলি অনুজীব চ্যাপ্টার দেওয়া আছে এক্স্যাক্টলি, অর্থাৎ সরাসরি শুধু একটা সংখ্যা দেওয়া আছে অনুজীব চ্যাপ্টারে, সেটা হচ্ছে 20 মিনিট। তাহলে তুমি 20 মিনিটটাও মনে রাখবা, আবার রেঞ্জটাও একটু মনে রাখবা। জিনিসটা বুঝছো, দুটোটা কিন্তু লাগবে। আচ্ছা এরপর আসতেছে এস দশা। এস দশাটাও কিন্তু তোমার কি স্তন্যপায়ীতে 7 ঘন্টা সময় লাগে, এটা আমাদের জানতে হবে। তারপর এস দশাতেই তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা আমাদের জানতে হবে, এখানে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। তারপর হচ্ছে সময়টা একটু জানতে হবে, এখানে সময়টা ইম্পর্টেন্ট। তারপর ডিএনএ সংশ্লেষণ ঘটে কি এস দশায়, একটু জানলে হবে। এরপর আসতেছে এখানে এস দশার ক্ষেত্রে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এস দশায় তোমার এই যে এস দশা যেটা আছে সেখানে কিন্তু হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। এস দশায় তোমার কি হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। এস দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়, এটা আমাদের জানতে হবে। আচ্ছা এরপর আসতেছে G2 দশা। G2 দশার ক্ষেত্রে মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষিত হয়, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোম তৈরি হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। একটি সেন্ট্রোজোম থেকে 2টি সেন্ট্রোজোম কোথায় পরিণত হয়, এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করে, এটাও ইম্পর্টেন্ট। তারপর তোমার প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। তারপর হচ্ছে G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের প্রয়োজন হয়, কোথা থেকে কোথায় প্রবেশ করতে হলে এটাও আমাদের জানতে হবে। আচ্ছা মোট কত দশা ব্যয় হয়, 10 থেকে 20 দশা। আচ্ছা এখন এই জিনিসটা হচ্ছে মুখস্থ করতে হবে, কোষচক্রের নিয়ন্ত্রক যে সাইক্লিন গুলো আছে সেটা মুখস্থ করতে হবে। এটা কিভাবে মুখস্থ করবা বলো, এটা মুখস্থ করার একটা ওয়ে আছে, দেখো এখানে তুমি আগে মনে রাখবা DEAB, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, ডেপ দিয়ে মনে রাখবা DEAB, এটা একটা সিকোয়েন্স, বুঝছো? আচ্ছা তাহলে দেখো এগুলো আসলে টু বি ভেরি অনেস্ট, আমি আমার যে প্ল্যাটফর্ম বা কোচিং এ ছিলাম ওখানে অনেক বড় ভাইদের বা অনেক টিচারের হেল্প বা অনেক টিচার থেকে অনেক ট্রিক শিখছি, এটাও কিন্তু আমি আলফা 5-এ শিখছিলাম, অর্থাৎ সাদাব ভাইয়ের ওখানে। আচ্ছা একটু দেখো, ডি দিয়ে মনে রাখবা ডাইরেক্ট করে, ডি দিয়ে কি মনে রাখবা ডাইরেক্ট করে, ডাইরেক্ট করে মানে পর্যায়ে নিয়ে যায়, অর্থাৎ এস এই যে G1 থেকে এস, এস থেকে কি জিতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা জিনিসকে ডাইরেকশনের মধ্যে রাখতেছে, অর্থাৎ একটা পথের মধ্যে নিয়ে যাচ্ছে। তাহলে ডাইরেক্ট করে কে, ডি দিয়ে ডাইরেক্ট করে, অর্থাৎ পর্যায়ে নিয়ে যায়। G1 থেকে এস এবং এস থেকে G2, এটা মনে রাখবা। এরপর আসতেছে ই, ই দিয়ে মনে রাখবা হচ্ছে রেডি। কি বলছি বলো, ই হচ্ছে রেডি। রেডিতে এই ইটা মনে রাখবা, রেডিতে আমাদের যে ইটা আছে সেটা মনে রাখবা। আর ই দিয়ে মনে রাখবা হচ্ছে কুশকে প্রস্তুত করে, একটু জানলে হয়েছে, জিনিসটা বুঝছো? এরপর
এ হচ্ছে অ্যাক্সিলারেট, এ কি বলছি বলো, এ হচ্ছে অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট মানে হচ্ছে জানো তোমরা, অ্যাক্সিলারেট মানে হচ্ছে ত্বরিত করা বা ত্বরণ দেওয়া, তাহলে ত্বরিত করে বা ত্বরান্বিত করে। তারপর বি হচ্ছে কি, বিটা হচ্ছে তোমার জাস্ট আলাদাভাবে মনে রাখতে হবে, বিটা হচ্ছে তুমি স্পেশালি মনে রাখবা, বিটা জাস্ট একটু মুখস্থ করতে হবে। মাইটোটিক স্পিন্ডল তৈরি হয় এখানে, মাইটোটিক স্পিন্ডল তৈরিতে কি করে, সহ নানা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। এই চারটা অবশ্যই সম্ভবত বুঝছো, যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, এরপর আসতেছে আমরা সি আর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষণে কাজ করতে গিয়ে কি, তোমার এই বিজ্ঞানী হান্ট, টিম হান্ট হচ্ছে কি কি আবিষ্কার করেন, সরি, বিজ্ঞানী টিম হান্ট তোমার সি আর্চিনের প্রোটিন সংশ্লেষণে কাজ করতে গিয়ে বিজ্ঞানী টাইম হান্ট অপ্রত্যাশিতভাবে সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন। আচ্ছা, তিনি কত সালে নোবেল পুরস্কার পান? আমার মতে এটা ইম্পর্টেন্ট নয়, আবিষ্কার করেন এটা ইম্পর্টেন্ট। জীব জীবনে ইন্টারফেসের গুরুত্ব পুরোটাই পড়তে হবে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব হচ্ছে 3 নাম্বারটা। আচ্ছা, তারপর জীব জগতে খুশচক্রের গুরুত্ব, এটা আমাদের রিডিং পড়তে হবে, আমি যা রিডিং পড়তে বলবো তার রিডিং পড়তে হবে। আচ্ছা, রিডিং পড়বা। স্তন্যপায়ীদের কোষচক্রের মাইটোটিক দশা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। স্তন্যপায়ীদের কোষচক্রের মাইটোটিক দশা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়, এটা মার্ক আউট করবা। তারপর হচ্ছে তোমার ইন্টারফেজ এবং এমফেজের মধ্যে পার্থক্য। আচ্ছা, তোমার কোষচক্রের ক্ষেত্রে দেখো, এখানে ইন্টারফেস এবং এমফেজ থাকে, এখানে এটা চার্টটা সবসময় ইম্পর্টেন্ট, কিন্তু আমি আলাদাভাবে যা দাগাই দিচ্ছি তা একটু ভালো মতো দেখবা, এখানে আলাদাভাবে যা দাগাই দিব সেটা হচ্ছে ভালো মতো দেখবা। আচ্ছা, এরপর আসছে মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়া দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তারপর হচ্ছে তোমার মাইটোসিস, তো তোমরা এগুলা একদম 9-10 থেকে ভালো মতো পড়ে আসতেছো। 5টি পর্যায়ে বিভক্ত করা হয়, এখানে 5টি পর্যায়ে, এটা দাগাবা। তারপর হচ্ছে তোমার প্রোফেজ, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। তারপর হচ্ছে এখানে জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে। তারপর হচ্ছে এখানে দৃষ্টিগোচর হয়, এখানে দৃষ্টিগোচর হচ্ছে। তারপর কাঠু মোটা হয়, এগুলো তো জানো, কাঠু মোটা হয়। এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে নাকি ঘটতে থাকে, এগুলো কিন্তু জানতে হবে। দেখো আমি একটু এখানে লিখে দিই, এগুলো কিন্তু অনেক কনফিউশনাল একটা ব্যাপার স্যাপার। ঘটতে থাকে, বিলুপ্তি ঘটতে থাকে বলে সেটা হচ্ছে প্রোফেজ। যদি বলা হয় ঘটে, ঘটে বললে হবে যে প্রোমেটাফেজ। আর যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি ঘটছে, সম্পূর্ণ ঘটছে, সম্পূর্ণ ঘটছে বলে সেটা হবে মেটাফেজ। সম্পূর্ণ বিলুপ্তি ঘটলে সেটা বলা, সেটাকে কি বলা হবে, মেটাফেজ বলা হবে। আচ্ছা, এরপর আসতেছে তোমার ক্রোমোজোমের সংকুচন শুরু হয় কিসের কারণে, এটা জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ব্যতীত লম্বালম্বী ভাবে, সেন্টোমিয়ার ব্যতীত কিভাবে, অনুদৈর্ঘ্য বা লম্বালম্বী ভাবে, নট অনুপ্রস্থ ভাবে, এটা জানতে হবে। ক্রোমাটিড লম্বা হয় এটুকু জানলে হবে। তারপর স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়, স্পিন্ডল তন্তু সৃষ্টি বলে মাইক্রোটিউবিউলস থেকে কি তৈরি হয়, স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোথায়, উদ্ভিদ কোষে, এটা জানলে হবে। এরপর আসছে প্রোমেটাফেজ, এটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। এখানে স্পিন্ডল যন্ত্র বলছে, এখানে স্পিন্ডল তন্তু বলে নাই, এটা কিন্তু স্পিন্ডল যন্ত্র, তন্তু বলে নাই কিন্তু মনে রাখবা, এখানে কিন্তু তন্তু বলছিল, জিনিসটা বুঝছো, এক জায়গায় বলছে তন্তু, আরেক জায়গায় বলছে যন্ত্র, এগুলো কিন্তু পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, এই যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি, এটা আমাদের জানতে হবে। তারপর এখানে ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন ফাইবার কি এটা জানতে হবে। তারপর হচ্ছে তোমার মাইটোটিক সেন্টারের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস ব্যবস্থা করে, এটা তো পরে আসলাম, প্রাণীকোষে সেন্ট্রোজোম এটা ব্যবস্থা করে। আচ্ছা, স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটিক মোটর প্রোটিনে যুক্ত হয়, এটা জানলে হবে। আচ্ছা, এরপর আসতেছে মেটাফেজ। তোমাকে যদি বলা হয় এখানে কি বলছি দেখো, পুরো মেটাফেজে বলছে হচ্ছে তোমার এটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়, কিন্তু যদি প্রশ্ন করা হয় সবচাইতে স্বল্পস্থায়ী পর্যায় কোনটা, অবশ্যই মেটাফেজ, এটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী। এটা কি, এটা হচ্ছে তোমার সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায়, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মেটাফেজে হচ্ছে ক্রোমোজোমের দ্বিতন ঘটে, অর্থাৎ ক্রোমোজোম যে দুইটা দুইটা ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমোজোমের দ্বিতন হয়, ক্রোমোজোমের দ্বিতন হয় হচ্ছে কোথায়, মেটাফেজে, এটাও আমাদের জানতে হবে। আচ্ছা, আমি এখানে এগুলো তো সব আসলে এখানে প্রত্যেকটা ধাপই পুরোটা রিডিং করতে হবে, কিন্তু আমি যা যা একদম কিওয়ার্ড করে পড়া লাগবে তা তোমাকে দেখাই দিচ্ছি। মেটাকাইনেসিস, কনডেনসেশন, সুপার কয়েলিং। এরপর হচ্ছে তোমার অপত্য সেন্টোমিয়ার সৃষ্টি হয়। তারপর হচ্ছে তোমার ক্রোমোজোমের সংখ্যা ও আকার আকৃতি নির্ণয় করা যায়, একটু পড়লে হবে। অ্যানাফেজ, অ্যানাফেজের ক্ষেত্রে মনে রাখবা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। শোনো, এখানে বলছে সেন্ট্রোমিয়ার, মনে রাখবা এখানে ক্রোমোজোম বলে নাই, এখানে বলছে ক্রোমোজোম, ডিফারেন্স বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, বিএলজিআই তোমরা তো জানো। আচ্ছা, তারপর তোমার আমরা টেলোফেজে চলে আসছি। টেলোফেজের ক্ষেত্রে জলযোজনটা মার্ক করবা, তারপর হচ্ছে তোমার জলযোজন বা হাইড্রেশনটা মার্ক করবা। তারপর
তোমার সরু লম্বা হতে থাকে এটা দেখবা, এবং অস্পষ্ট হতে থাকে। সেট ক্রোমোজোমের গৌণকুঞ্জনে, কোথায়? গৌণকুঞ্জনে নিউক্লিয়াসে আবির্ভাব হয়, এটাও জানবা। আচ্ছা, সাইটোকাইনেসিস। আচ্ছা, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কিসের মাধ্যমে? কোষ প্লেট এবং কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা, এটাও জানতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা প্লাজমোপ্লাস্ট এবং ক্ষুদ্র বেসিকল মিলিত হয়ে কি তৈরি হয়? কোষ প্লেট তৈরি করে। আচ্ছা, লাইসোজোম নামে এখানে কি তৈরি হয়? ফ্র্যাগমোজোম তৈরি হয়। তাহলে ফ্র্যাগমোজোমটা কিসের মতো? লাইসোজোমের মতো, এটাও আমাদের জানতে হবে। আচ্ছা, পরে এরা মিলিত হয়ে কি সৃষ্টি করে? প্লাজমা লেমা সৃষ্টি করে। এই যে ফ্র্যাগমোজোম গুলো আসে, এগুলো মিলিত হয়ে কি সৃষ্টি করে? প্লাজমা লেমা সৃষ্টি করে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক বহু নিউক্লিয়াস বিশিষ্ট, প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। কিন্তু প্রাণীর পেশি কোষের কথা বলে সেটাকে বলা হবে সিনসাইট্রিয়াম। যদি প্রাণীর পেশি কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, পেশি কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকলে সেটাকে বলা হবে সিনসাইট্রিয়াম। পেশি কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকলে সেটাকে সিনসাইট্রিয়াম বলা হবে, এটাকে আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা এটা পুরোটা পড়বো, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব হচ্ছে 5 নাম্বারটাকে, এটা আমাদের জানতে হবে। মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য, পুরোটাই সবগুলোর হেডলাইন পড়লে হবে। হেডলাইন ছাড়া কি কি পড়তে হবে আমি দেখাই দিচ্ছি। দেখো, প্রথমত ক্লামাইডোমোনাসটা একটু দেখতে হবে। তারপর হচ্ছে তোমার মানুষের লোহিত রক্তকোষ থেকে শুরু করে কর্নিয়ার বাইরের কোষ, অর্থাৎ কোনটা পুনরুৎপাদিত হতে পারে? এটা কি জীবনকাল সীমিত বা পুনরুৎপাদিত হতে পারে? কর্নিয়ার বাইরের কোষ। এটা আসার মতো প্রশ্ন, এটা একবার আমার কোচিং এ প্রশ্ন আসছিল। এখন আমি যে আলাদাভাবে মার্ক করে দিচ্ছি তা কিন্তু দেখতে হবে। দেখো, প্রথমটা হচ্ছে 5 নাম্বার, এটা আলাদাভাবে দেখবে হেডলাইন। 9 নাম্বার, যেগুলো তোমার মায়োসিসের সাথে কনফিউজড হইতে পারে, এগুলো হচ্ছে তোমার আলাদাভাবে দেখতে হবে। জিনিসটা বুঝছো? অর্থাৎ এই যে 5, 9 এবং 10 আলাদাভাবে দেখবা। আচ্ছা, তারপর অনিয়ন্ত্রিত মাইটোসিসকে কি বলা হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসকে বলা হয় হচ্ছে তোমার, তোমাকে যদি বলা হয় অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস যেটা আছে, এই অনিয়ন্ত্রিত মাইটোসিসকে বলা হয়, মাইটোসিসের কারণে যে অবস্থা তৈরি হয় সেটাকে বলা হয় নিউপ্লাসিয়া। কি বলছি বলো? নিউপ্লাসিয়া। এটা এক্সট্রা ইনফো থেকে আমি লিখে দিছি। আচ্ছা, এরপর আসতেছে তোমার, আচ্ছা, মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী কোন প্রোটিন? মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে P53 না P27। মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে কি? মহিলাদের স্তন ক্যান্সার হয় মেইনলি বলা যায় না, মানে স্তন ক্যান্সার হইতে পারে এই P27 ডিফেক্ট হওয়ার কারণে। এই P27 প্রোটিনটা কি ডিফেক্ট হওয়ার কারণে মহিলাদের স্তন ক্যান্সার হইতে পারে। আচ্ছা, এরপর আসতেছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, আমরা তো একটু আগে থেকে জানলাম। P53 প্রোটিনটা একটু মার্ক করবা। তারপর হচ্ছে তোমার সাইক্লিন সিডিটা একটু মার্ক করবা। তারপর প্রোটিন কাইনেজ ও সাইক্লিন, এটা মার্ক করবা। অনকোজেনেসিস, টিউমার সৃষ্টিকে বলা হয় অনকোজেনেসিস। কোষচক্র বিনষ্টকারী জিনকে বলা হয় অনকোজিন। এখানে একটু কনফিউশন সৃষ্টি হইতে পারে, এজন্য এটা ওয়ার্নিং দিয়ে রাখলাম। অর্থাৎ এটা পড়ার সময় একদম খেয়াল করে কোনটাকে কি বলা হচ্ছে এটা ভালো মতো দেখে পুরোটা পড়বা। আচ্ছা, আচ্ছা, দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে, কোনটাকে কি বলা হয় এগুলো একটু দেখতে হবে। নেক্রোসিস কি এবং অ্যাপোপ্টোসিস কি, দুটোটাই ভালো মতো জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই আমাদের দেহে, দেখো, আমাদের দেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, তার অধিকাংশই রক্তকোষ অন্ত্রে এপিথেলিয়ামের লাইনিং কোষ। আচ্ছা, এখন এখানে আরো জিনিস জানতে হবে। অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কি কি হয় এগুলো আরো জানতে হবে। অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হয় হচ্ছে তোমার, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কি কি হয়? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হয় আমাদের যে মেরুদণ্ড প্রাণীদের পৃষ্ঠীয় অংশের নিউরাল নালী বন্ধ হয়। পৃষ্ঠীয় অংশের নিউরাল নালী বন্ধ হয়। পৃষ্ঠীয় অংশে নিউরাল নালী বন্ধ হয়। তারপর উলফিয়ান নালী অপসারিত হয়। কি বলছি বলো? উলফিয়ান নালী, উলফিয়ান যে নালীটা আছে সেটা অপসারিত হয়। উলফিয়ান নালী সংযুক্ত হয় নাকি অপসারিত হয়, এমন প্রশ্ন আসতে পারে। অপসারিত হয়। উলফিয়ান নালী কি হয়? অপসারিত হয়। এখানে কি বন্ধ হয়, নট খোলে, খোলে নাকি বন্ধ হয়, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে প্রোনেফ্রন দেহ থেকে অপসারিত হয়। আমাদের যে প্রোনেফ্রনটা আছে সেটা দেহ থেকে কি হয়? অপসারিত হয়। এখন এখানে নেফ্রন বলছে নাকি প্রোনেফ্রন বলছে, এটাও ম্যাটার করে, আবার অপসারিত হচ্ছে নাকি সংযুক্ত হচ্ছে এটাও ম্যাটার করে। তাহলে এই তিনটা কি অ্যাপোপ্টোসিসের অন্যতম অ্যাপোপ্টোসিসের উদাহরণ। এখানে এগুলা লিখে রাখবা, পারলে তুমি বইয়ে এই জায়গায় লিখে রাখবা, আমি তোমাকে আলাদাভাবে নোটে দেখাইছি। আচ্ছা, এখানে মাইটোটিক ইন্ডেক্সটা একটু দেখবা, এটা একটু রিডিং পড়বা। আর এখানে 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্স দিবা। আর এখানে পরোক্ষ বিভাজনটা লিখবা, এখানে প্রোটোজয় এটা আলাদাভাবে দাগাবা, একত্র এটা আলাদাভাবে দাগাবা। আচ্ছা,
মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন, এখানে আমি সংজ্ঞাটা দাগাই দিলেও কি না দিলেও কি তোমরা ভালো মতো দেখবা, সংজ্ঞাটা এমনিতেও দেখতে হবে, কারণ এটা জাস্ট কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের জন্য। আচ্ছা, এরপর আসতেছে আবিষ্কার ও নামকরণ। বায়োলজিতে আমি ওই অন্যান্য চ্যাপ্টারের ক্লাসেও বলছি যে কখনোই বিজ্ঞানীর নাম খুব বেশি ইম্পর্টেন্ট না, সালও খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আবিষ্কার ও নামকরণের ক্ষেত্রে পুরোটাই এখানে কি বিজ্ঞানীর নাম এবং সাল ইম্পর্টেন্ট। আচ্ছা সরি, আমি এখানে সাল লাগবে না, সাল লাগবে না, সরি আমি একটু ভুল বলছি, এটা একটু দেখতে পারো, সবগুলো সাল লাগবে না, এটা দেখতে পারো, আরগুলো লাগবে না। আচ্ছা, এরপর আসতেছে তোমার এখানে কোন ধরনের অর্থাৎ কয় ধরনের মায়োসিস বিভাজন থাকে এগুলো জানতে হবে, পুরোটাই জানতে হবে। এটাকে টার্মিনাল মায়োসিস বলে, তারপর হচ্ছে তোমার স্পোরিক মায়োসিস বলে, তারপর স্পোরিক মায়োসিস কখন সৃষ্টি হয়, স্পুর সৃষ্টির সময়, স্পুর সৃষ্টির সময় কি হয়, স্পোরিক মায়োসিস হয়। তারপর ছত্রাকোষ হয় বলে জাইগোটিক মায়োসিস ঘটে, এটা জানলে হবে, তাহলে মার্ক আউট করে ফেলে তোমার জন্য সুবিধা আর কি। আচ্ছা, মায়োসিসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে সবগুলাই পড়বা, তবে বেশি ইম্পর্টেন্স দিবা হচ্ছে 1 2, তারপর হচ্ছে 3 4 আর 6, 1 2 3 4 আর 6, এগুলোতে বেশি ইম্পর্টেন্স দিবা। আর আলাদাভাবে একটু দাগায় রাখতে পারো স্বতন্ত্র বিন্যাস, দীর্ঘস্থায়ী 5টি উপপর্যায়, তারপর বাই ব্যালেন্স সৃষ্টি হয়, তারপর হচ্ছে জনন মাতৃকোষ হয়ে থাকে, দুবার বিভক্ত হয়, আর এখানে একবার বিভক্ত হয়, একটু জানলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার মায়োসিস প্রক্রিয়ার ক্ষেত্রে পরপর কয়বার বিভক্ত হচ্ছে এটা দাগাইতে পারো, পরপর 2বার বিভক্ত হচ্ছে, মায়োসিস 1 মায়োসিস 2, এগুলো তো জানার কথা। আচ্ছা, মায়োসিস পর্যায়ে ডিএনএ দ্বিতন হয় প্রোফেজ 1-এর পূর্বে, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 5 স্টার। ডিএনএ দ্বিতন কখন হয়, প্রোফেজ 1-এ হয় না, প্রোফেজ 1-এর পূর্বে হয়, এটা হচ্ছে 5 স্টার, এবং এটা ভালো মতো দেখে রাখবা, কারণ এগুলো কিন্তু পরীক্ষা ভুল করার মতো ইনফো। আচ্ছা, মায়োসিস 1-এর ক্ষেত্রে আমি মায়োসিস 1-এর ধাপ থেকে শুরু করি। প্রোফেজ 1-এর ক্ষেত্রে মনে রাখবা, মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজের সময় লাগে হচ্ছে 1 সপ্তাহ শুক্রাশয়ে, আর তোমার বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে কি 1 মাস, একটু জানলে হবে। আচ্ছা, ল্যাপটোটিনের জলবিয়োজনের মাধ্যমে শুরু হয়, এর বাইরে জানার দরকার নাই। তারপর হচ্ছে তোমার বহু ক্রোমোমিয়ার, তারপর হচ্ছে তোমার দৃষ্টিগোচর হয়, তারপর হচ্ছে তোমার পোলারাইজড বিন্যাস ঘটে, অনেক বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার, এটা পোলারাইজড বিন্যাস ঘটে, এখানে বুকে দেখা যায় মানে ফুলের তোড়ার মতো দেখা যায়। আচ্ছা, এরপর আসছে জাইগোটিনের জোড়া সৃষ্টি করে, তারপর হচ্ছে তোমার সিনেপসিস, এখানে সিনেপসিস কোথায় হয়, বাইব্যালেন্ট কোথায় সৃষ্টি হয়, তারপর হচ্ছে প্রাণীকোষে সেন্ট্রিওল বিভক্তির সূচনা ঘটে, এটা হচ্ছে 5 স্টার, প্রাণীকোষে সেন্ট্রিওল বিভক্তির সূচনা ঘটে। এরপর হচ্ছে তোমার প্যাখাইটিন দশার ক্ষেত্রে মনে রাখবা, তোমার এখানে 4টি ক্রোমাটিড থাকে, টেট্রাড গঠিত হয়, এগুলো দেখলে হবে, টেট্রাড, 4টি ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, এগুলা। তারপর হচ্ছে ভিন্ন ক্রোমোজোমকে নন সিস্টার ক্রোমোটিড বলে, এগুলো তোমরা এমনিতেও জানো। আচ্ছা, কায়াজমা দেখা যায়, তারপর হচ্ছে চায়াজমাটা কোন ধরনের ক্রোমোজোমের মধ্যে হয়, সিস্টার নাকি নন সিস্টার, এটা জানতে হবে। আচ্ছা, এরপর আসছে ডিপ্লোটিনের ক্ষেত্রে মনে রাখবা, এখানে কি হয়, এই বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কোথায়, ক্রোমোজোম গুলা, কিন্তু কোথায় বাধা প্রাপ্ত হয় এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে লুপের সৃষ্টি হয়, এটাও জানতে হবে। এখানে শোনো, এখানে কিন্তু দুইটা কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়, দেখো এখানে কি বলছি বলো, কায়াজমা, কায়াজমার মধ্যে কি হয়, লুপের সৃষ্টি হয়, জিনিসটা বুঝছো, আমি এটা কেন বলছি তোমাকে তুমি পরে পরে বুঝবা, আমি দেখাই দিব। কায়াজমার মধ্যে লুপের সৃষ্টি হয়, প্রান্তীয়করণ দেখা যায়, 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, আর একটি মাত্র কায়াজমা থাকলে 180 ডিগ্রি হইতে পারে। আচ্ছা, ডায়াকাইনেসিস, নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, একটু পড়লে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আমরা মেটাফেজ 1-এ চলে আসতাম। মেটাফেজ 1-এ মনে রাখতে হবে, এখানে সেন্টোমিয়ারের কোনো বিভক্তি হয় না, কোথায়, মায়োটিক মেটাফেজের মতো এখানে কি হয় না, সেন্টোমিয়ারের বিভক্তি হয় না। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার কোথায় অর্ধেক হয়ে যায়, এটা আমাদের জানতে হবে। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, সেটা হচ্ছে অ্যানাফেজ 1-এ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। আচ্ছা, ইন্টারকাইনেসিস, প্রয়োজনীয় আরএনএ প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, কিন্তু ডিএনএ প্রতিরূপ সৃষ্টি হয় না, কোথায়, ইন্টারকাইনেসিসে। কেন, কারণ এটাতে প্রোফেজ 1-এর পূর্বেই হয়ে গেছে, জিনিসটা বুঝছো। আচ্ছা, এগুলো কিছুই দাগাবো না, কেন, কারণ এখানে মিউসিস 2টা পুরোটাই হচ্ছে তোমার কিসের মতো, মিউসিস 2টা হচ্ছে পুরোটাই তোমার কোথায় কিসের মতো বলো, মিউসিস 2টা হচ্ছে পুরোটাই ওই মাইটোসিসের কি ইয়ার প্রসেসের মতো, দ্যাট ইজ সো, এটা এখানে দাগানোর কিছু নাই। মাইটোসিসের গুরুত্বে চলে আসলাম। গুরুত্বের মধ্যে তুমি এখানে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, এটা আলাদাভাবে দেখবা, আর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, এটা আলাদাভাবে দেখবা। আচ্ছা, এখানে বংশানুক্রম এটা দাগাবা, কেন দাগাবা তুমি ভালো মতো পড়লেই বুঝবা, আর এগুলো সবগুলাই পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রম দেখা যায়, মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রম,
মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রম ব্যাখ্যা করা যায় হচ্ছে মায়োসিসের মাধ্যমে, এটা আমাদের জানতে হবে। ক্রসিং ওভারে চলে আসলাম। এখানে মনে রাখবা প্যাকাইটিং উপপর্যায় কি জোড়া সমসংস্থ ক্রোমোজোম অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের, অর্থাৎ নন হোমোলোগাস না, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, ক্রোমাটিন ওভার হয়। এখানে উদ্ভিদটা লাগবে, সালটা ইম্পর্টেন্ট নয়। টমাস হান মর্গান ইম্পর্টেন্ট, এখানে সালটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, ক্রসিং ওভারের কৌশল প্রক্রিয়ার মধ্যে তোমার তিনটা প্রক্রিয়া আছে, 1 আর 2 ইম্পর্টেন্ট। এখানে মনে রাখবা নন সিস্টার ক্রোমাটিড এক্স আকৃতির অংশ সৃষ্টি হয়, এখানে এন্ডোনিউক্লিয়াস, অর্থাৎ এটাকে তুমি রেস্ট্রিকশন এনজাইমও বলতে পারো, সেম জিনিসই। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য। এখানে তুমি জাস্ট মার্ক আউট করে রাখবা, জিনগত পরিবর্তন সাধিত হয়, বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়, নতুন প্রজাতি তৈরি হয়, নতুন প্রকরণ সৃষ্টি করা যায়, বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব হয়, ক্রোমোজোমের ম্যাপিং তৈরি হয়। কোথায় আমাদের ক্রোমোজোমের ম্যাপিংটা কই? আচ্ছা, জিনের একাকার বিন্যাস বা অবস্থান বুঝে ব্যাখ্যা করা যায়। তারপর জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 24 আসছিল। আচ্ছা, জিনের অবস্থান নির্ণয় করা যায়, জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হয়। আর এটা পুরোটাই পড়বা, আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ। আর এখানে চার্টে কিছু জিনিস দাগাই দিই, যেমন ধরো এখানে 7 নাম্বারটার ক্ষেত্রে নেই দাগাবা, যাতে তোমার পড়াটা সহজ হয়। 9 নাম্বারের ক্ষেত্রে তুমি দীর্ঘস্থায়ী দাগাবা। তারপর হচ্ছে তোমার এখানে স্বল্পস্থায়ী দাগাবা। তারপর 10 নাম্বারটা, 11 নাম্বারটা, 13 নাম্বারটা একটু ভালো মতো দেখবো, তবে পুরোটাই দেখতে হবে, আর এটাও রিডিং করবা। আচ্ছা, প্র্যাকটিক্যাল অংশ একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেঁয়াজের মধ্যে 16টি ক্রোমোজোম থাকে। আচ্ছা, আমি একটু এখানে এক্সটেনফুল লিখে দিই, দেখো আমি একটু এখানে এই চ্যাপ্টারে এক্সটেনফুল লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা কুহেসিন প্রোটিন থাকে, কি বলছি বলো? কুহেসিন প্রোটিন থাকে, সেটা হচ্ছে তোমার সিস্টার ক্রোমাটিড, কি বলছি বলো? সিস্টার ক্রোমাটিড। এই সিস্টার ক্রোমাটিডের পৃথকীকরণ নিয়ন্ত্রণ করে, পৃথকীকরণ নিয়ন্ত্রণ করে। তাহলে কোন প্রোটিন? কোহেসিন প্রোটিন। কোন ধরনের ক্রোমাটিড? সিস্টার ক্রোমাটিড নাকি নন সিস্টার ক্রোমাটিড? সিস্টার ক্রোমাটিডের কি তৈরি করে, কি করে? পৃথকীকরণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার তোমার জানতে হবে ক্রসিং ওভারের যে মডেলটা আছে সেটাকে বলা হয় হোয়াইট হাউস মডেল। ক্রসিং ওভারের জন্য একটা মডেল আছে, সেটাকে বলা হয় হোয়াইট হাউস মডেল। ক্রসিং ওভারের মডেলটা হচ্ছে তোমার কি, ক্রসিং ওভারের কি মডেলটা হচ্ছে তোমার হোয়াইট হাউস মডেল, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার একটু জানলে হবে, এর বাইরেও এক্সট্রা ইনফো আছে, কিন্তু আমি খুব বেশি প্রেশার দেওয়ার জন্য তোমাদের একাডেমিকে এর বাইরে এক্সট্রা ইনফো দেখাই দিচ্ছি না। আজকে একটু পর্যন্ত, তোমাদের অন্য একটা চ্যাপ্টারে দেখা হবে। আর এই চ্যাপ্টারটা যেহেতু ছোট ছিল, এই জন্য সময়টা একটু কম লাগছে। আর সবসময় মনে রাখবা এই চ্যাপ্টারের চার্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা মাইটোসিস মিওসিসের পর্যায়ের মধ্যে যে একদম কি পয়েন্ট, অর্থাৎ একদম হট যে পয়েন্টগুলো আছে, সেগুলো একদম মনে রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার রিপিট হয় প্রশ্ন। সো গুড বাই।